হয়ে যাবে। ঠিক আছে, হয়তো 2টা ক্লাস হলে কমপ্লিট হয়ে যাবে আশা করা যায়। তাহলে তোমাদের এখানে অলমোস্ট সবগুলাই আমি পড়িয়ে ফেলেছি, কয়েকটা এখানে বাদ আছে। যেগুলা বাদ আছে সেগুলো আমরা আজকে একটু আলোচনা করব। তার আগে হচ্ছে দেখি, আচ্ছা কতগুলো পড়িয়েছি আমার এক্সাক্ট মনে নেই, আমি আহ দেখে দেখি। আচ্ছা, মনে হয় 19 পর্যন্ত সব হয়েছে এখানে, আবার এখান থেকে তোমাদের 24, 25, 26, 28, 29 সবই টান। ঠিক আছে, এগুলো সম্পূর্ণই পড়া হয়ে গিয়েছে। এখানে 2 নাম্বারটা বাদ আছে, আর এখানে সব তোমাদের কমপ্লিট হয়েছে। আর একটা আমরা বই থেকে একটু পড়বো, ওটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। আজকে আমরা পিডিএফটা কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করি। তাহলে 20 থেকে স্টার্ট করব আজকে, ঠিক আছে? আচ্ছা, যে আজকে নিউ আছো, সাবিকুন নাহার, তোমাদের মাইক্রো ইকোনমিক্স 23-24 একটা গ্রুপ আছে। সেই গ্রুপে তুমি অ্যাড হয়ে নিও, সেখানে সিরিয়ালে তুমি সব ক্লাস পাবা। আজকে টেস্টের কোয়েশ্চেনের উপরে মেবি 10 নাম্বার ক্লাস, মানে 10 নাম্বার ক্লাস চলছে। তো তোমরা পড়ো, কোনো সমস্যা হলে আমাকে নক দিবা, আমি বলে দিব। তাহলে 20 থেকে পড়বো, ইতিবাচক এবং নেতিবাচক অর্থনীতি বলতে কি বুঝো। ওকে, তাহলে আমরা একদম লাস্টের দিকে চলে যাই। আচ্ছা, 20 নাম্বার, এই যে এখান থেকে ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তোমাদের টেস্টে অনেকবার এসেছে এটা, যে ইতিবাচক এবং নেতিবাচক অর্থনীতি বলতে কি বোঝায়। এটা একটা প্রশ্ন আসতে পারে, বা আরেকটা আসতে পারে যে ইতিবাচক বা নেতিবাচক অর্থনীতি বলতে অর্থনীতি পার্থক্য। যখন পার্থক্য রিলেটেড প্রশ্ন আসবে, তখন তো তোমরা অবশ্যই ছক করে দিবা, এটা সবসময় বলি। আর পার্থক্য ছাড়া আসলে তোমরা এভাবে থিওরিক্যালি লিখবা। এই এটা পয়েন্ট করে দেওয়ার মতো কিছু নেই, ঠিক আছে? আর যেমন বলেছে কি দেখো, একটা ইতিবাচক একটা নেতিবাচক। এখন অনেকে মনে করতে পারো যে নেতিবাচক মানে খারাপ কিনা, না। নেতিবাচক যেটা, নেতি নয়কার দিয়ে, সেটা খারাপ। বাট ইতিবাচক ভালো। নেতিবাচক হচ্ছে কিছু রুলস আছে যেগুলো মেনে চলতে হবে, নিয়ম নীতিগুলা। ঠিক আছে, এই হচ্ছে পার্থক্য। আমরা এখন প্রশ্ন থিওরিটা পড়লে আরো ক্লিয়ার হব। যেমন দেখো, এখানে বলেছে ইতিবাচক অর্থনীতি বা প্রত্যক্ষ অর্থনীতি। দেখো এখানে এই ইতিবাচকের আরেকটা নাম বলা হয় প্রত্যক্ষ। বলেছে এটি সমাজের অর্থনৈতিক সমস্যা সমাধানের প্রক্রিয়া, যা বর্তমান অবস্থাকে ব্যাখ্যা বিশ্লেষণ বলে। আবার বলেছে নেতিবাচক অর্থনীতি, কোথায়, এই যে নেতিবাচক অর্থনীতি হচ্ছে সমাজের অর্থনৈতিক সমস্যা সমাধান প্রক্রিয়া কেমন হওয়া উচিত তা আলোচনা করা। একটা হচ্ছে তোমার সমাজের অর্থনৈতিক সমস্যা সমাধান করার একটা প্রক্রিয়া, মানে এখানে অনেক অপশনস থাকতে পারে। ঠিক আছে, তুমি একটা সমাজে সমস্যা হয়েছে, তুমি কিভাবে সমস্যা সলভ করবা, সেটার জন্য তোমার কাছে অনেক ওয়ে থাকতে পারে, অনেক অপশনস থাকতে পারে। এখন বিষয়টা হচ্ছে নেতিবাচক কোনটা, তুমি যেটা তোমার জন্য ভালো, তুমি যেটাকে ভালো মনে করো, বা তোমার তোমার প্রবলেম সলভ হওয়ার জন্য যেটা উপযুক্ত, এই যে তুমি বাছাই করে একটাকে সিলেক্ট করলা, এটাকে আমরা বলতে পারি নেতিবাচক। ঠিক আছে, যে সমস্যা সমাধান করার প্রক্রিয়া কেমন হওয়া উচিত, ভালো হওয়া উচিত না খারাপ হওয়া উচিত, বা কিভাবে ভালো হলে বা কোন কাজটা করলে ভালো হবে, এই যে কেন, কি, কখন, এই টাইপসের যখন প্রশ্নগুলো আসবে, তখন সেটাকে আমরা নেতিবাচক অর্থনীতি বলে থাকি। যেমন দেখো, ধনতন্ত্র বা সমাজতন্ত্র একই কথা, যে সমাজতন্ত্র কার্যপ্রক্রিয়া অনুধাবন ব্যাখ্যা করা ইতিবাচক অর্থনীতির কাজ। মানে ইতিবাচক অর্থনীতিতে তুমি নর্মাল একটা সমাজতন্ত্রের কাজ ব্যাখ্যা করতে পারবা, প্রক্রিয়া বিশ্লেষণ করতে পারবা। পক্ষান্তরে বলেছে সমাজতন্ত্রের মধ্যে কোনটি তোমার জন্য বেশি কল্যাণকর, মানে এই সমাজের মধ্যে তোমার কাছে কোনটা বেশি কল্যাণকর হবে, তোমার কোন কাজটা তোমার প্রতিষ্ঠানের জন্য বেস্ট হবে, এইটাকে সিলেক্ট করাটাই বলা হয় কি
নেতিবাচক। এখন দেখো এখানে একটা এক্সাম্পল আছে তোমাদের বোঝানোর জন্য, যে একটি কারখানার পরিবেশ দূষিত হচ্ছে, এর ফলে পরিচ্ছন্নতা, স্বাস্থ্য রক্ষা ইত্যাদি বাবদ সমাজের অতিরিক্ত খরচের পরিমাণ কত তা নির্ণয় করা ইতিবাচক অর্থনীতির কাজ। এই যে তোমার পরিচ্ছন্নতা, স্বাস্থ্য রক্ষা অনেক খরচ হতে পারে, এগুলোর জন্য তুমি যে খরচটা নির্ধারণ করলে সেটা ইতিবাচক, তোমার টোটাল তুমি অনেকগুলো অপশনস থাকতে পারে। বলেছে কারখানা যদি এই অতিরিক্ত খরচ বহন করতে রাজি না হয়, তবে সমাজে দুটি অনবৃত পরিস্থিতির একটি গ্রহণ করতে হবে। মানে হয়তো তোমাকে কারখানা বন্ধ করে দিতে হবে, এটা একটা অপশন, না হয়তো তোমাকে অতিরিক্ত খরচ বহন করতে হবে। তুমি কোনটা করবা? এই যে তোমার কাছে দুইটা অপশনস এসেছে, এখন তুমি কোনটা সিলেক্ট করবা? যে কোনো একটাকে যখন সিলেক্ট করবা ওইটাই তোমার নেতিবাচক অর্থনীতি। ব্যাস, আশা করি তোমরা এখনটা ক্লিয়ার হয়েছো। অনেকের এটা ভুল ধারণা, মনে করো যে অনেকে মনে করো যে নেতিবাচক মানে কি এটা নাকি যে খারাপ বা নেগেটিভ সাইড হবে কিনা, না, নেগেটিভ সাইড না। এটা তোমাকে অপশনস থেকে একটা চুজ করার জন্য একটা সিলেকশন আমরা বলতে পারি, এটাই নেতিবাচক। এখান থেকে জাস্ট ব্যাখ্যাগুলো পড়ে ফেলবা, তেমন কিছু এখানে বলো নাই, বাট ব্যাখ্যাগুলো কিন্তু পড়তে হবে, ঠিক আছে? এই যে উচিত, অনুচিত, এগুলো একটু রিডিং দিবা। পরবর্তী 21 নম্বরে বলেছে আর্থিক মজুরি এবং প্রকৃত মজুরির মধ্যে পার্থক্য কি। দেখো, মজুরিতে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, একটি আর্থিক মজুরি, একটি প্রকৃত মজুরি। এখন পার্থক্যটা বিষয়টা আমরা আগে লাস্টেরটা পড়লে ক্লিয়ার হব। দেখো 14 নাম্বার দেখবা, কোন শ্রমিক যদি মাসিক নগদ অর্থ উপার্জন করে 10,000 টাকা, মান্থলি যদি সে 10,000 টাকা পায়, শুধু 10,000 টাকাই সে পাবে, এর থেকে বেশি সে পাবে না। তার ফিক্সড স্যালারি 10K। বলেছে এটা তার আর্থিক মজুরি। তাহলে এটাকে আমরা কি বলবো? তার আর্থিক মজুরি। আমরা কিন্তু পড়ছি আর্থিক মজুরি এবং প্রকৃত মজুরি। আবার বলেছে কোন শ্রমিক যদি মান্থলি নগদ অর্থ 1,000 টাকা ছাড়াও বিনামূল্যে আচ্ছা এখানে ভুল আছে, আচ্ছা 1,000 না দিয়ে 10,000 দিই, হ্যাঁ, 10,000 টাকা ছাড়াও বিনামূল্যে বাসস্থান, পোশাক পরিচ্ছদ, ঔষধ, পরিবর্তন সুবিধা পেয়ে থাকে, তাকে প্রকৃত মজুরি বলে। এখন দেখবো অনেক ক্ষেত্রে কিন্তু ভাতা দেয়, বিভিন্ন গভর্নমেন্ট এমপ্লয় দেয়, বা অনেক ক্ষেত্রে প্রাইভেটদেরও কিছু ফ্যাসিলিটিস দেয়, যেমন হচ্ছে তোমাকে যাতায়াতের একটা খরচ দিবে, তোমাকে বিনামূল্যে একটা থাকার জায়গা দিবে, কিছু খাবারের জন্য টাকা দিবে, ঠিক আছে, তোমাকে একটা সুবিধা দিবে রেস্ট নেওয়ার জন্য। তো এই 10,000 টাকার বাইরেও তুমি যে আদার্স সুবিধা পাচ্ছো, যে আদার্স ফ্যাসিলিটিস গুলো পাচ্ছো, ঠিক আছে, এগুলা হচ্ছে কি তোমার জন্য প্রকৃত মজুরি। তাহলে আর্থিক কোনটা? শুধু টাকা। আর প্রকৃত কোনটা? যখন তুমি আরো বেশি ফ্যাসিলিটি পাবা, সেটাকে আমরা বলতে পারি প্রকৃত মজুরি। দেখো এখানে 13 নম্বর বলেছে আর্থিক মজুরি শুধুমাত্র প্রাপ্ত নগদ অর্থ, এবং প্রকৃত মজুরির সূত্রটা কি? আর্থিক ম্যাম, মজুরি এই প্লাস কোশ্চেনটা কত অন্যান্য নাম্বার চ্যাপ্টারে সুবিধা। থাকতে পারে? আচ্ছা, এটা তোমাদের মজুরি রিলেটেড একটা চ্যাপ্টার আছে, লাস্টে দেখবা, সবার লাস্টে একটা চ্যাপ্টার ছিল যে মুনাফা, উৎপাদনের উপকরণ, যেমন মুনাফা, তারপরে হচ্ছে তোমাদের কি বলে মূলধন, ভূমি, সংগঠন, এই রিলেটেড চ্যাপ্টারের মধ্যেই এটা পাবা লাস্টের দিকে, ঠিক আছে? এটা তোমাদের বই থেকেও আমি পড়িয়েছিলাম, লাস্টের চ্যাপ্টারে পাবা। তাহলে দেখো এখানে কিন্তু বলেছে যে এটা নগদ অর্থ প্রকৃত মজুরি। নগদ অর্থটা কি? শুধু আর্থিক মজুরি। যখন নগদ অর্থের সাথে তুমি আরো এক্সট্রা সুবিধা পাবা, তখন সেটাকে আমরা বলবো কি? প্রকৃত মজুরি, ঠিক আছে? এই হচ্ছে আমাদের পার্থক্য, এগুলা শ্রমিকদেরকে দেয়া হয়। লাস্টের থেকে যাচ্ছি কারণ কি লাস্টে একটু ইজি দেয়া আছে, প্রথম দিকে এগুলো একটু বুঝতে প্রবলেম হতে পারে। আচ্ছা, এখানে বলেছে ভারতে আর্থিক মজুরি তুলনামূলক কম, প্রকৃত মজুরি গুরুত্ব বেশি। এটা তো বুঝাই যাচ্ছে যে আর্থিক মজুরি কম আর প্রকৃত মজুরি কি, তুমি আদার্স অনেক বেনিফিটস পাবা, সো অবশ্যই তুমি প্রকৃত মজুরি প্রেফার করবা। 11তে বলেছে ক্লাসিক অর্থনীতিবিদরা আর্থিক মজুরির সমর্থক, অন্যদিকে কেনসিও অর্থনীতি প্রকৃত মজুরির সমর্থক। মানে অর্থনীতিবিদের একটা মতামত দিয়েছে, এটা জাস্ট মুখস্থের, আর কিছু না।
10 নাম্বার বলেছে কি, আর্থিক মজুরি দ্বারা কোনো শ্রমিকের জীবনযাত্রার মান জানা যায় না, অন্যদিকে প্রকৃত মজুরির উপর জীবনযাত্রার মান জানা যায়। কারণ বুঝতেই পারছো যে একটা মানুষের প্রকৃত মজুরির মধ্যে অনেক বেনিফিটস আছে, বাট আর্থিক মজুরিতে শুধু টাকাটাই আছে, এক্সট্রা কিন্তু কোনো সুবিধা তোমাকে দিচ্ছে না। ঠিক আছে, বাকিগুলো তোমরা পড়লে বুঝবা, কারণ আমাদের ক্লাসগুলো খুব তাড়াতাড়ি শেষ করতে হবে, এই জন্য, কারণ তোমাদের সময় নাই। তোমাদের কি রুটিন দিয়ে দিয়েছে ফার্স্ট ইয়ার ফাইনালের? দিয়ে দেওয়ার তো কথা। জি ম্যাডাম। সেভেন কলেজ নেই ম্যাম। কবে থেকে? 7 কলেজের এক্সাম কবে থেকে দিয়েছে? 7 কলেজ যারা আছো। সেভেন কলেজ দেওয়া হয় ম্যাম। দেয়? দেয়নি ম্যাম, 7 কলেজ। আচ্ছা, 7 কলেজ দেয়নি, আচ্ছা। মনে হয় ফোর্থ ইয়ারের পরে দিবে। ওকে, আর ন্যাশনাল কি দিয়েছে? দেয়নি মনে হয় জি না। ম্যাডাম। দিয়েছে? কবে কবে? তোমাদের ডেট কবে দিয়েছে? 10 তারিখ। দশ অ- তারিখে অক্টোবরের 10? জি ম্যাডাম। ওকে, আমার বার্থডের দিন থেকে তোমাদের এক্সাম। ওকে, ভালো। আচ্ছা, ঠিক আছে, যাই হোক। আহ পরীক্ষা যত তাড়াতাড়ি হয়ে যাবে ততই ভালো, কারণ অনেক পিছিয়ে গিয়েছে যারা। ন্যাশনাল 7 কলেজ বোথ সবারই একটু এবার পিছানো আছে পড়াশোনায়। আচ্ছা, 8 নাম্বারটা বলেছে, আর্থিক মজুরি সাধারণত ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়, কিন্তু প্রকৃত মজুরিকে ডাব্লিউপি দ্বারা প্রকাশ করা হয়, কারণ এখানে কিন্তু তোমাদের আদার্স আরো বেশি ফ্যাসিলিটিস দিবে। সো এইটা একটু মনে রাখবা যে আর্থিক মজুরিকে শুধু ডাব্লিউ বলছে, কারণ ওয়েজেস, ঠিক আছে। আর পিতে সম্ভবত কি, এটা আমি একটু জেনে পরে বলবো, যাই হোক, এটা তোমাদের জানা ম্যান্ডাটরি না। ডাব্লিউপি এটা জেনে রাখো যে ওয়েজেস এর সাথে যে এক্সট্রা তুমি যেটা পাচ্ছ, সেটাকে এখানে পি দ্বারা বলেছে, যে বেনিফিটসটা আমরা পাচ্ছি, এক্সট্রা ফ্যাসিলিটিস গুলো। 7 নাম্বারটা কি দেখো, যে শ্রমিকের কাজের প্রতি আকর্ষণ আর্থিক মজুরির উপর নির্ভর করে না, কিন্তু প্রকৃত মজুরির উপর নির্ভরশীল। বিষয়টা কিন্তু এটা একদম সত্য, যে যে যত বেশি আহ কি বলে যে সুবিধা পাবে, আর্থিক মজুরি শুধু তোমাকে টাকাটাই পে করবে, এখানে তোমাকে কোনো সুবিধা দিবে না। কিন্তু প্রকৃত মজুরির ক্ষেত্রে কিন্তু তোমাকে অনেক সুযোগ সুবিধা দিবে, তোমাকে যাতায়াতের জন্য একটা ভাতা দিবে, বা তোমাকে একটা থাকার স্থান দিতে পারে, খাওয়ার টাকা দিতে পারে। তো অনেক কিছু মিলিয়ে দেখা যায় কি, প্রকৃত মজুরিটার উপরেই কিন্তু শ্রমিকরা বেশি নির্ভরশীল থাকে। এটা দরকার নেই, 6 দরকার নেই, আর 5 পড়বা। তুমি তো এখন বুঝতেই পারবা যেগুলা ইজি আছে, যে আর্থিক মজুরি হিসেব করা সহজ, প্রকৃত মজুরি একটু বড়, তাই এটা হিসেব করা কঠিন। ঠিক আছে, এটা ইজি আছে, এগুলা বুঝে নিবা। আর্থিক মজুরি প্রকৃত মজুরির তুলনায় ক্ষুদ্রতর, এটাও তোমরা ক্লিয়ার, কারণ প্রকৃত মজুরি কিন্তু বড় হয়। আর 1 নাম্বারটা দেখো, এখানে সংজ্ঞাটা দিয়েছে, যে এই সংজ্ঞাটা ইজি, এখন তোমরা নিজেই লিখতে পারবা সংজ্ঞা, কারণ এখন কিন্তু তোমরা মেইন জিনিসটা জানো, কারণ 10 নাম্বারে কিন্তু বলে দিয়েছে সংজ্ঞাটা কি হবে। যে কোনো শ্রমিক তার কাজের বিনিময়ে নির্দিষ্ট সময়ে যে পরিমাণ অর্থ পায় তাকে আর্থিক মজুরি বলে। আর শ্রমিক তার কাজের বিনিময়ে আর্থিক মজুরি ছাড়াও অন্যান্য যেসব সুবিধা পায় তাকে প্রকৃত মজুরি বলে। তোমাদের কিন্তু ন্যাশনালদের এক লাইনের সংজ্ঞা আসতে পারে, আর্থিক মজুরি কাকে বলে বা প্রকৃত মজুরি কাকে বলে, লেখো। তখন কিন্তু এই সংজ্ঞাগুলো এক্স্যাক্টলি আনসার করতে হবে। সো ভুলভাল লিখলে কিন্তু, ইকোনমিক্স এমন একটা জিনিস যে ভুলভাল লিখলে কেটে দিবে ম্যাথের মতো। তো যা আসবে তাই লিখতে হবে, যেমন পূর্ণ প্রতিযোগিতা বাজার রাষ্ট্র লিখে দিলে একচেটিয়া, এটা কিন্তু হবে না। যেই প্রশ্ন করবে সেটাই আনসার দিবা। সেগুলো খুব ভালোভাবে পড়বা। এইটা আমি স্কিপ করব, কারণ কি, এটা তোমাদের যদি লাগে আমি বুঝাবার মনে হয় না এটা তোমাদের প্রয়োজন আছে। যে মুনাফাকে কেন ঝুঁকি গ্রহণের পুরস্কার বলা হয়, তারপর আমি সামারি বলে দিচ্ছি, ভিতরের লাইনগুলো তোমরা পড়বা, পড়ে পড়ে দেখবা। কারণ যত আমি আরেকটু আগে আগে তোমাদেরকে বইটা আরেকবার দেখাতে পারবো ততই ভালো, কারণ বই থেকে আমি তোমাদের কিছু লেস ইম্পর্টেন্ট টপিক দেখিয়ে দিব। লেস ইম্পর্টেন্ট না বলতে গেলে ইম্পর্টেন্টই, বাট একটু কম ইম্পর্টেন্ট, অনেক সময় চলে আসতে পারে। তো ওগুলো আমি বই থেকেও একটু দেখাবো, কারণ অধ্যায় 1টা তোমরা অনেকে বলেছো তোমাদের সমস্যা আছে। বৃষ্টি নাকি আমাকে বলেছিল অধ্যায় 1টা আবার দেখানোর জন্য, সো ওইটা আমি আবার তোমাদেরকে আলাদাভাবে পড়িয়ে দিব। সেই জন্য আমাদের শীটটা আগে কমপ্লিট করতে হবে খুবই দ্রুত।
এখন দেখো মুনাফা কাকে বল এটা জানো, যে ব্যবসায় থেকে আমরা যেটা পাই, বা আমরা বলতে পারি আমরা ব্যবসায় আমরা অর্থ জমা করেছি, এখন আমরা যে প্রফিটটা পাবো, ঠিক আছে, যে মুনাফা প্রফিট পাবো, কি আমরা যে আয়টা পাবো, কারণ প্রফিটই হচ্ছে মুনাফা। মুনাফা অর্জনের উদ্দেশ্যে মানুষ ব্যবসায়িক কার্যক্রমের সাথে জড়িত হয়। তার মানে একটা কথাই, যখন আমরা ব্যবসা দিব, বিজনেস দিব, 1 লাখ 2 লাখ টাকা বিনিয়োগ করব, তার মানে আমরা কেন বিনিয়োগ করব? আয়ের উদ্দেশ্যে, যেন আমরা কিছু টাকা পাই। তাহলে এটাকে আমরা বলতে পারি মুনাফা, যে আমরা যে টাকাটা পাবো বা যে আয়টা করব, যে লাভটা আমাদের হবে, সেটাই আমাদের মুনাফা। তবে মুনাফাকে কি বলা হয়? ঝুঁকি গ্রহণের পুরস্কার বলা হয়। কেন? তুমি যত বেশি ইনভেস্ট করবা, তোমার প্রতিষ্ঠানের ঝুঁকিও তত বেশি থাকবে। তুমি লাভ হতেও পারে, লস হতেও পারে, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে ভাগ্যের উপরে, বা ভাগ্যের উপরে অবশ্যই, এবং আরেকটা হচ্ছে যে তোমার কার্যাবলীর উপরে, তুমি কিভাবে কাজ করছো। তুমি যদি হেলায় ধুলায় কাজ করো, অবশ্যই তুমি কখনোই প্রফিট করতে পারবে না। তোমাকে অ্যাক্টিভ থাকতে হবে, পরিপূর্ণভাবে বিজনেসটা করতে হবে, তাহলে তুমি লাভবান হবা। তাহলে কি, তুমি যদি 5 লাখ টাকা বিনিয়োগ করো, অবশ্যই তুমি সেখান থেকে, মনে করো তুমি 2 লাখ টাকা বিনিয়োগ করে 10,000 টাকা মুনাফা পাও, 5 লাখ টাকা বিনিয়োগ করলে তুমি 30,000 টাকা মুনাফা পাবা। তাহলে তোমাকে অবশ্যই বেশি টাকা ইনভেস্ট করতে হবে, ঝুঁকিও বেশি নিতে হবে, এবং মুনাফাও তুমি বেশি পাবা। এই জন্য মুনাফাকে কি বলা হয়? ঝুঁকি গ্রহণের পুরস্কার। তুমি যত বেশি ঝুঁকি নিবা, তত বেশি তুমি মুনাফা পাবা। এবং লস যে হবে না তা না, তোমার লসও হতে পারে। আর ঝুঁকি যত নিবা, মুনাফা তত বেশি হবে। এইটাই এখানে ব্যাখ্যা করেছে, ঠিক আছে। ফিনান্সের একটা প্রশ্ন, যারা ফাইন্যান্স ডিপার্টমেন্টের আছে তাদের জন্য তো এটা ঝামেলার হবে না, কারণ তারা এগুলা 9-10 থেকে পড়ে আসছো। 9-10 না, কি বলে, ফাইন্যান্সের প্রিন্সিপাল অফ ফাইন্যান্স বা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, তোমাদের যে চ্যাপ্টার সাবজেক্ট গুলো আছে, সেগুলাতে এগুলো পড়েই আসছো। এগুলো ইম্পর্টেন্ট, ব্যাংকিং রিলেটেড চ্যাপ্টার, ঠিক আছে। আচ্ছা, আয়েক চেটিয়াটা, একটু প্রশ্ন নেই, হ্যাঁ, অনেকক্ষণ পড়াচ্ছি, একটু প্রশ্ন নেই মাঝখানে, একটু কথা বলো, যাদের প্রবলেম থাকবে তারাই বলবা। তোমাদের আহ, এই দুইটাতে যদি প্রবলেম থাকে সেটাও বলতে পারো, এবং গত ক্লাসের টপিক নিয়ে যদি কারো প্রবলেম থাকে, বুঝতে না পারো, তাহলে সেটাও বলতে পারো। ঠিক আছে, কোথায় প্রবলেম, কোনটা লাইন বুঝতে পারোনি, এগুলা দেখে বলো, ঠিক আছে। জানাও, একটু সময় দিলাম। সবার মোবাইলে তো মনে হয় পিডিএফটা থাকার কথা, সবাই দেখো পিডিএফটা। তখন এখানে আমি জুম আউট করলে তোমরা মোবাইলে কিছু দেখতেই পারবা না। ঠিক আছে, আর যদি কোনো প্রশ্ন থাকে, যেগুলো কিন্তু আমি তোমাদের পড়িয়েছিলাম, এই যেগুলো পড়িয়েছি, যদি কোনো প্রশ্ন থাকে, প্রশ্নগুলো কত, এগুলো আমার মনে হয় না প্রশ্ন থাকবে তোমাদের, এগুলো আমি বুঝার কথায় অনেক ডিপলি আলোচনা হয়েছে। তা অনেকে গত ক্লাসে বলেছো যে বুঝতে পারোনি। আচ্ছা, যারা যারা বলেছিলা যে বুঝতে পারো নাই, তাদের আচ্ছা, তানভীর বলেছো, তুমি তানভীর স্যার দিয়ে আইডি সেভ করেছো? আচ্ছা, যাই হোক, দেখি। পিডিএফ কোথায় পাবা? পিডিএফ তোমাদের গ্রুপ আছে, মাইক্রো ইকোনমিক্স 23-24 গ্রুপ আছে। ওই গ্রুপে পিডিএফ ফাইলস, ফেসবুক অরিজিনাল ভার্সনে যাবা, সেখানে যেয়ে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিবা, ঠিক আছে। ফাইলসে যেয়ে পাবা, লাইট থেকে পাবা না। অনেকের আমি এই প্রশ্নটা দেখি, তোমাদের পিডিএফ ডাউনলোড করতে পারো না, এগুলা একদম মানে অস্বাভাবিক প্রশ্ন। পিডিএফ কেন ডাউনলোড হবে না? ফেসবুক অরিজিনাল ভার্সনে যাবা, যে এত পিডিএফ খুঁজতে হবে না, স্ক্রলের কিছু নাই, ফাইলসে চলে যাবা, ফাইলস একটা অপশন আছে, ফাইলসে চলে যাবা। ফাইলসে যেয়ে দেন হচ্ছে তুমি ওখানে সব পিডিএফ আছে, ওগুলো ডাউনলোড করে করে পড়তে থাকো। এটা 1 নাম্বার। আর তারপরও যদি অনেকের বলে যে তারপরও ডাউনলোড হয় না, সেক্ষেত্রে কি করবা? সেক্ষেত্রে পিডিএফ রিডার আছে বা ক্যাম স্ক্যানার আছে, যে অনেকের ফোন সাপোর্ট করে না, যে ডিরেক্ট অরিজিনাল ভার্সন থেকেও ডাউনলোড হয় না, সেক্ষেত্রে তোমরা ক্যাম স্ক্যানার বা পিডিএফ রিডার ইনস্টল করো, তারপরে তোমরা ফেসবুক থেকে যে ফাইলসটা ক্লিক করো, ডাউনলোড হয়ে যাবে। আর যাদের পিসি বা ল্যাপটপ আছে, তাদের তো কোনো ঝামেলার বিষয় দেখি না, ক্লিক করলেই হয়ে যায়। মোবাইল থেকে একটু ঝামেলা হতে পারে, বাট অত ঝামেলা না, হবে না এমন কোনো কথা নেই। আচ্ছা, ছক বুঝতে পারো নাই, ছক বুঝতে পারো নাই, তুমি আনমিউট করে আমার সাথে বলো, ছক কোন ছক বুঝতে পারো নাই, বলো কোন ছক ছিল এখানে বুঝতে পারো নাই।
কোনটার ছক তো অনেক অনেক আছে, কোনটা বুঝতে পারো নাই? এটা কারণ আজকে একটু প্রবলেম নিয়ে কথা বলি, কারণ তোমাদের প্রবলেম গুলো আমি নেওয়া হচ্ছে না ক্লাসের কারণে, প্রেশারের কারণে। বলো। ছক কিন্তু অনেক আছে, যেখানে চিত্র আছে এখানে ছক আছে। কোন ছক বুঝতে পারো নি? প্রচুর ছক আছে এখানে, এগুলো বলতে হবে, না বললে তো বোঝা যায় না, ঠিক আছে? যেগুলা কিন্তু পড়ানো হয়েছিল একচেটিয়াটা আমি তোমাদের এখন একটু বলে দিব। কারণ একচেটিয়া বলে দিব, আগামী ক্লাস থেকে একচেটিয়ার আমি চিত্র পড়াবো। সো একচেটিয়া থিওরি খুব ভালোভাবে পড়ে ফেলো। একজন আমাকে হোয়াটসঅ্যাপে বলেছো এরকম চিত্র দিয়ে, তাই না? তুমি যেই বলেছো, আমি জানি না তোমার নাম কি, বাট তোমাদের একচেটিয়া আমি বলেছি ক্লাস হবে। তো আগামী ক্লাসে একচেটিয়ার উপরে ক্লাস হবে, আজকে থিওরিটা বুঝাবো। আর এই যে চিত্র, এখানেও তিনটা আছে পূর্ণ প্রতিযোগিতার মতো, একটা স্বাভাবিক, একটা অস্বাভাবিক, একটা লোকসান। এই তিনটা চিত্র তোমাদের আমি আগামী ক্লাসে আলোচনা করব, তার আগে থিওরি বুঝতে হবে। আচ্ছা, থিওরিটা দেখো কি বলেছে, আমাদের প্রশ্নটা বলেছে এক পূর্ণ প্রতিযোগিতা বাজার একচেটিয়া বাজারের পার্থক্য। মনে করো পূর্ণ প্রতিযোগিতা আমাদের হয়ে গেছে, এটা এখন বাদ, এখন আমরা একচেটিয়া নিয়ে আলোচনা করব। একচেটিয়াতে বলেছে যে কোনো দ্রব্যের বাজারে কেবলমাত্র একজন বিক্রেতা থাকলে তাকে একচেটিয়া বাজার বলে। দেখো, বাজারে কি থাকবে? একজন বিক্রেতা থাকবে, মাত্র একজন থাকবে, সেটাকে বলা হয় একচেটিয়া বাজার। এবং ক্রেতার সংখ্যা অনেক হতে পারে, বাট বিক্রেতা কয়জন থাকবে? একজন। এবং এটা এমন ধরনের পণ্য যেটা সচরাচর পাওয়া যায় না। কি কি প্রোডাক্ট হতে পারে সেটাও বলা হবে। অর্থাৎ একটি উৎপাদন তথা বিক্রয় ক্ষেত্রে একটি উৎপাদন প্রতিষ্ঠানের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকলে তাকে একচেটিয়া বাজার বলে। তার মানে উৎপাদনকারী প্রতিষ্ঠানের হাতেই সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে। একচেটিয়া কি ইংলিশে বলে? মনোপলি। তোমাদের আমি বইয়ের একটা পিডিএফ দিয়েছি গ্রুপে, দেখবা মনোপলি নামে, মনোপলি একচেটিয়া বাজার। মনো অর্থ বলেছে কি যে, আচ্ছা মনোপলির আর দরকার নেই, তাও দিতে পারো যে মনো অর্থ এক, বা পলি অর্থ বিক্রেতা, যে একটি মাত্র বিক্রেতা থাকবে, একজন বিক্রেতা থাকবে। তাহলে দেখো, একটি দ্রব্যের একক বিক্রেতাকে একচেটিয়া কারবার বলে। এমন একটা দ্রব্য যেটা বিক্রেতা একজন থাকবে, সেটাই একচেটিয়া বাজার। এবং এই প্রোডাক্টগুলো সচরাচর পাওয়া যায় না। কারণ কি? এগুলা বিমানের কোনো পার্টস হতে পারে, জাহাজের অংশ বিশেষ হতে পারে, এগুলা কিন্তু সবাই উৎপাদন করে না। তো তোমরা কি দোকানে গিয়ে গিয়ে বিমানের উপাদান পাও? পাও না। জাহাজের উপাদান পাও? পাও না। এগুলা খুবই রেয়ার, ঠিক আছে? এগুলা শুধু প্রোডাকশন যারা করে তারাই তারাই এটা সাপ্লাই দিতে পারে, আদারওয়াইজ কেউ পারে না। আর আর হচ্ছে এই প্রোডাক্টগুলা কিন্তু অ্যাভেলেবেল না, ঠিক আছে? অ্যাভেলেবেল না, পাওয়া যায় না। তাহলে বিষয়টা দেখো, একজন বিক্রেতা, এটার জন্যই বলেছে যে বিক্রেতার সংখ্যা কম, ক্রেতার সংখ্যা বেশি, এবং বিকল্প দ্রব্য বাজারে থাকে না। এখন বিমানের একটা পার্টস কি তুমি অন্য অন্য কোনো প্রোডাক্ট দিয়ে চালাতে পারবা? এটা অসম্ভব। এখন নর্মাল পণ্য প্রতিযোগিতার একটা পণ্য হতে পারে, মনে করো যে কি বলে তোমার ট্রেসেমির একটা শ্যাম্পু, ঠিক আছে? এখন ট্রেসেমির শ্যাম্পু বাদ দিয়ে তুমি এখন একটা সানসিল্কের শ্যাম্পু নিতে পারো, তোমার অল্টারনেটিভ প্রোডাক্ট থাকবে। কিন্তু একচেটিয়া এমন একটা পণ্য, এমন একটা দ্রব্য, সেগুলোর কোনো বিকল্প বা অল্টারনেটিভ প্রোডাক্ট থাকবে না। যেমন বিমানের পার্টস, জাহাজ, এগুলো কিন্তু অল্টারনেটিভ কোনো প্রোডাক্ট নেই, এগুলার কাজ এগুলা দিয়েই করতে হবে। কারণ জাহাজ দিয়ে এক দেশ থেকে আরেক দেশে পণ্য আসে, এটাকে তুমি লঞ্চে করতে পারবা? অসম্ভব, তাই না? সো এটা কোনো বিকল্প পণ্য থাকে না, এটাকে আমরা বলতে পারি একচেটিয়া। এখন দেখো, একচেটিয়া চিত্র, এই চিত্র সবাই বাসায় আঁকবা। বুঝো আর না বুঝো, যা অনেকে তো ক্লাস করেছো আগে, তারা জানে। এখানে আমি অনেক কি মনে হয় চিনবো, যারা আগে আগে ক্লাস করেছো। এই যে আয়েশা আছো, ঠিক আছে, তারপরে আরো কে, এখানে আছো, মারুফা আছো, এরা সবাই আগের থেকে ক্লাস করেছো। আর আরো ছিল তো কি জানি, আরেকজনের নাম, ও ক্লাস করে সব সময়, নামটা ভুলে গেলাম ওর আমি। যাই হোক, এই দুইজনকে আমি চিনতে পেরেছি। তো তোমরা এগুলা আগে থেকে তোমাদের জানা উচিত, কারণ তোমরা বইয়ের ক্লাস করেছো আমার। যারা অনেকে নতুন থাকতে পারো, আর অনেককে আমি চিনতেও পারছি না, সো তোমরা এগুলো আগে প্র্যাকটিস করো বাসায়, এই চিত্রগুলো আঁকবা। চিত্রগুলো এঁকে এঁকে এগুলা ইনবক্স ইনবক্স দরকার নেই, তোমরা নিজেরা প্র্যাকটিসের জন্য আঁকো, ব্যাস। তাহলে আঁকার সিস্টেমটা দেখো, নর্মাল একটা এল সিস্টেমে দাগ দিবা। এটা কি ছিল?
পূর্ণ প্রতিযোগিতায় কিন্তু আমার এ আর এম আরটার দাগ ছিল সমান, এখানে কিন্তু আমার সমান হবে না। কারণ কি, এখানে আমার বিক্রেতা একজন থাকবে এবং বিক্রেতার হাতেই সম্পূর্ণ কন্ট্রোল থাকবে দামের। তাহলে বিষয়টা দেখো, তুমি নর্মাল একটা দাম এ লাগবা, এখানে প্রাইস থাকবে, এখানে তোমার কোয়ান্টিটি বা উৎপাদনের পরিমাণ থাকবে। দেখো এখান থেকে কিন্তু ঠিক এভাবে প্রজেক্ট দুইটা এ আর দিবা, আঁকবা আমার এখানে উপরে অবস্থান করবে। একটা এ আর এম আর। কেউ কি কিছু বলছো? আমি প্রশ্ন পরে নিব, ঠিক আছে? প্রশ্ন পরে নিচ্ছি, একটু পরে। এয়ার এয়ার যাবে উপরের দিকে, এমআর যাবে নিচের দিকে, আর ঠিক এখান থেকে যাবে কি দেখো এমসি, এখান থেকে যাবে এসি। যেভাবে এঁকেছে জাস্ট প্র্যাকটিস করো। কেন হয়েছে, কিভাবে হয়েছে, এটা নেক্সট ক্লাসে এক্সপ্লেন করা হবে, কারণ এটা বইয়ের পিডিএফ থেকে পড়াতে হবে। আমার খুবই দুঃখজনক বিষয় যে আমি যে ল্যাপটপটা থেকে ক্লাস নিতে, আমার ল্যাপটপটা মাদারবোর্ড নষ্ট হয়ে গিয়েছে। যার কারণে আমার এখন আমি আবার নতুন আমার পিসি থেকে তোমাদের ক্লাস নিচ্ছি। যার কারণে আমি এখন বইয়ের পিডিএফটা শেয়ার দিতে পারছি না। সো ওগুলো আমার ডকুমেন্টগুলো ড্রাইভ থেকে নিতে হবে, তারপরে আমি তোমাদের শেয়ার দিয়ে ওটা আলোচনা করতে পারবো। এটার জন্য একটা ফুল ক্লাস লাগবে, আর আজকে এত টাইমও পাবো না। সো জাস্ট চিত্রটা তোমরা দেখো, এটা প্র্যাকটিস করো, কেন কিভাবে কেন কি হয়েছে সবকিছুই আগামী ক্লাসে আমি এক্সপ্লেন করব। আচ্ছা, প্রশ্ন কে করেছো এখন বলো, কি প্রশ্ন আছে বলো। বলো, কেউ কি কিছু বলেছিলা? মিস বলেছিলাম যে এ আর রেখা এম আর রেখার উপরে অবস্থান করবে। এখানে কি আছে? এই যে এমআর রেখার এআর রেখা কিন্তু ওপরেই, ঠিক আছে? এটারও শর্ত আছে, ভারসাম্য শর্ত আছে। ওই শর্তটা দিয়ে আমারও একবার একটু দেখতে হবে, ঠিক আছে? দেখে তারপরে তোমাদেরকে আমি এটা নেক্সট ক্লাসে এক্সপ্লেন করে দিব। আর অনেকে আরেকটা কাজ করতে পারো, যেটা তাহলে আগামী ক্লাসটা বুঝতে তোমাদের ইজি হবে। তোমাদের গ্রুপের মধ্যে আমি একচেটিয়ার ক্লাস নিয়েছি, ওখানে তোমরা দেখবা, ঠিক আছে? আমি আলোচনা করেছিলাম, মনোপলি দিয়ে নাম আছে, সেখান থেকে একবার ক্লাসটা করে আসো। আর নতুন করে তো আমি আবার আরেকটা ক্লাস নিবই এটার উপরে। এই যে এটাই একচেটিয়ার চিত্র, ঠিক আছে? এটা পূর্ণ প্রতিযোগিতার চিত্র, এটা স্থির থাকবে দামটা, কারণ এখানে দামটা কিন্তু কন্ট্রোল, মানে ক্রেতা বিক্রেতার সাথে দামাদামি হবে, ঠিক আছে? আর এখানে দামটা কি হবে, প্রাইসটা কি হবে, এখানে বিক্রেতা যদি 1 টাকার পণ্যকে 100 টাকাও বলে সেটাই মানতে হবে, 100 টাকার পণ্য যদি সে 10 টাকা বলে সেটাই মানতে হবে। কারণ এখানে বিক্রেতা একজন, ক্রেতা অনেকজন, এবং ক্রেতা বাধ্য পণ্যটা কিনতে, কারণ তুমি তো অল্টারনেটিভ কোনো পণ্য পাবা না। তো সেই ক্ষেত্রে এখানে আমাদের অনেকগুলা কার্ভ যাবে। এমআর মানে কি, প্রান্তিক আয়। এটা অনেকে আমাকে একজন ভাইয়া না আপু যাই হোক আমাকে প্রশ্ন করেছিল হোয়াটসঅ্যাপে যে এমআর কি, এ আর কি, এগুলা কিন্তু আমাদের পড়ানো হয়েছে। সেম প্রশ্ন তোমরা আবার করো কেন, এটা পড়ানো হয়েছে। এমআর মানে মার্জিনাল রেভিনিউ, প্রান্তিক আয়। এ আর মানে এভারেজ রেভিনিউ বা এভারেজ রিটার্ন, গড় আয়, এগুলো তোমাদের পিডিএফও লেখা আছে। এমসি মানে মার্জিনাল কস্ট, প্রান্তিক ব্যয়। এসি মানে এভারেজ কস্ট, গড় ব্যয়। পি তে প্রাইস, কিউ তে কোয়ান্টিটি, ঠিক আছে? এই তো, এই এতগুলো না বোঝার মতো তো কিছু নাই। টিসি বলেছিল, টিসি তে কি, টোটাল কস্ট। এই যে একজন প্রশ্ন করেছে, সলভ করে দিচ্ছি, তুমি আছো কিনা আমি জানি না। টিসি তে টোটাল কস্ট, আবার বলেছো টি আর কি, কেন? এগুলো তো আলোচনা করা হয়েছে না? টি আর হচ্ছে কি, টোটাল রেভিনিউ, টোটাল আয় তোমার। এগুলাই তো, তো এগুলো তো সহজ, এগুলো আলোচনা করেছি। ক্লাসগুলো দেখতে হবে, হ্যাঁ, ক্লাস দেখে তারপরে প্রশ্ন করতে হবে। আচ্ছা, এখানে যে পার্থক্য আছে, পার্থক্য বক্স করে ম্যাডাম, দিবা। বলো। ম্যাডাম এসটিসির পূর্ণরূপ কি? এসটিসি হচ্ছে তোমার শর্ট রান টোটাল কস্ট, ঠিক আছে? এই যে এস টি সি, শর্ট রান টোটাল কস্ট, মানে স্বল্প মেয়াদের তোমার মোট মোট খরচটা কত। স্বল্পকালীন পড়েছিলে না? পড়িয়েছিলাম তো স্বল্পকালীনে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে তিনটা ভারসাম্য, ওইখানে তোমাকে এসটিসি ছিল। ম্যাডাম, আর দুইটা বিষয় মানে ম্যাডাম বুঝতে পারতেছি না, টিএফসি আর টিবিসির পূর্ণরূপ কি ম্যাডাম? টিএফসি হচ্ছে তোমার এই যে টোটাল ফিক্স কস্ট, ঠিক আছে? তোমার টোটাল স্থায়ী ব্যয়, মোট স্থায়ী ব্যয়, এখানে তুমি টিসি দিলেও হবে, সমস্যা নেই, টোটাল কস্ট। আর বলেছো টিভিসি, এটা হচ্ছে তোমার টোটাল ভেরিয়েবল কস্ট, মানে মোট পরিবর্তনশীল ব্যয়। এখন তোমাদের এই ফিক্স কস্ট, এই এফ টিভিসি, ঠিক আছে? টিভিসি, আরেকটা হচ্ছে টিএফসি। এগুলা নিয়ে কিন্তু তোমাদেরকে আমি একটা থিওরি পড়িয়েছিলাম, আমি একটু ব্যাকে যাই।
এই যে এখানে পড়িয়েছি যে স্থায়ী ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয় কাকে বলে, লাস্টের দিকে মেবি। আচ্ছা, এই যে দেখাই দিচ্ছি তোমাকে। এই যে এখানে, এখানে না, সরি, স্থির ব্যয় এবং, এই যে স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয়, এগুলো কিন্তু আলোচনা করা হয়েছে, ঠিক আছে। এই টোটাল স্থির ব্যয়টাই হচ্ছে তোমার টিএফসি, আর টোটাল পরিবর্তনটাই হচ্ছে টিভিসি। ক্লিয়ার এখন? আর প্রশ্ন আছে? ম্যাডাম বুঝতে। ওকে, আমি তোমাদের এখানে এটাই বলেছিলাম যে যেখানে এসএসসি, ঠিক আছে, শর্ট রান এভারেজ কস্ট মানে কি, এটা তোমাদের স্বল্পকালীনে তোমাদের গড় ব্যয়। আর এখানে কিন্তু এই যে এসটি সেম বলেছিলাম, এখানে এসটিসি না, সরি, এই যে এই যে এই রেখাটা আমরা কি পড়ছি দেখো তো, স্বল্পকালীন গড় ব্যয়, তাহলে কি এসএসি। তাহলে আমরা এখানে কি দিব, এই রেখাটার নাম বলেছিলাম এসএসি দেওয়ার জন্য। শর্ট রান এভারেজ কস্ট মানে স্বল্পকালীনে তোমার গড় ব্যয় কত। এখন যদি তোমাকে পরিবর্তনশীল ব্যয় দিয়ে বল, তাহলে এভিসি দিবা, সমস্যা নাই তো। যেটা বলবো ওটা দিয়ে দেবা। প্যাটার্ন এক, বইয়ে দেখবা এখানে দুই তিনটা একই প্যাটার্নে দেয়া আছে। তোমাদের বইতে এটা দিয়ে ব্যাখ্যা করেছে, আর এইটাও দিয়েছে, শর্ট রানেরটাও দিয়েছে, কিন্তু এখানে আবার তোমাদের চিত্র দেয়নি, চিত্র বাদ দিয়ে দিয়েছে, সেটা আমি আবার এখানে অ্যাড করেছি। সো জাস্ট নামটা আলাদা করবো। আমি গত ক্লাসে বলেছিলাম এগুলা নিয়ে। আচ্ছা, গত ক্লাসে অনেকের প্রবলেম সলভ হচ্ছে, আর কারো যদি প্রবলেম থাকে প্রশ্ন করো, বলো। যেখানে বুঝতে না পারবে, যেটা ওগুলো পড়িয়েছে দেখো, বুঝতে না পারলে কোয়েশ্চেন করতে হবে। কোয়েশ্চেন করছো, এটা ভালো লাগছে। প্রবলেম হবে, প্রবলেম না থাকলে তো সলভ হবে না। আর কারো প্রশ্ন আছে ক্লাসগুলো নিয়ে? বলো, প্রশ্ন থাকলে প্রশ্ন করো। ভালো করে দেখো, একটা সুন্দর কথা বলে দিই, বাসায় ভালো করে এগুলা পড়ো। পড়ে কি করবা, মনে থাকবে না অনেকের। বা পিডিএফটা, অনেকে দেখা যায় যে মোবাইল থেকে যারা ক্লাস করো, অনেকে পিডিএফ ওপেন করতে ঝামেলা লাগে, জুম এবং পিডিএফ। সেক্ষেত্রে তোমাদের প্রশ্নর কত নাম্বার, লাইক তুমি এখানে বুঝতে পারতেছো না বি, তুমি 30 নাম্বার দাও, 30 নাম্বার নিরপেক্ষ রেখা প্রশ্নটা, বলবা যে এভাবে যে 30 নাম্বার নিরপেক্ষ রেখা, বি নাম্বারটা বুঝতে পারছি না। সেগুলো তুমি কি করবা, নোট করবা। একটা নোট খাতা নিবে, ইকোনমিক্স এর 1 নাম্বার 2 নাম্বার এগুলো নোট করবা। আমরা যখন পড়তাম তখন আমরা এভাবে নোট করে নিতাম, নোট করে করে আমরা প্রবলেম সলভ করার চেষ্টা করতাম। তাতে কারো কারণ মনে থাকবে না, স্বাভাবিক বিষয়। আচ্ছা, আর কত, 7 মিনিটস রানিং, দেখে আমি আরেকটা পড়াতে পারি কিনা প্রশ্ন। লাস্ট কোনটা দেখালাম, 20 সেকেন্ড না? আচ্ছা, এই যে এটা বলে দিচ্ছি দেখো, এক পার্থক্য বললে বক্স দিবা। যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকে, সেটা তোমরা জানো, যে মুদির দোকান, সবজি বাজার। পক্ষান্তরে একচেটিয়া কারবারে ক্রেতা অসংখ্য কিন্তু বিক্রেতা মাত্র একজন। এখন বিমানের পার্টসের জন্য, বিমান কেনার জন্য, জাহাজ কেনার জন্য অনেক ক্রেতা থাকতে পারে যারা বিজনেস করে, কিন্তু বিক্রেতা কিন্তু খুবই রেয়ার, ঠিক আছে। সেই ক্ষেত্রে কি হবে, বিক্রেতা কম, একজন, সেটা কি কম বলে একজন বলেছে। বলেছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে সমজাতীয় পণ্য হয়, যেমন তুমি যেটা একটু আগে বললাম, তুমি লাক্সের পরিবর্তে তুমি স্যান্ডালিনা সাবান নিতে পারো, তুমি যে কোনো একটা শ্যাম্পুর অল্টারনেটিভ পাচ্ছো, এগুলো পূর্ণ প্রতিযোগিতা বাজারে। কিন্তু তুমি একটা জাহাজের বিকল্প হিসেবে অন্য কোনো পণ্য পাচ্ছ না, একটা বিমানের বিকল্প হিসেবে অন্য কোনো পণ্য পাচ্ছ না। সেক্ষেত্রে একচেটিয়া বাজারে কি একটি মাত্র উৎপাদিত হয় পণ্য, যার কোনো পরিবর্তক নেই। পরিবর্তক মানে কি, কোনো অল্টারনেটিভস নেই। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের অবস্থান সম্পর্কে ক্রেতা বিক্রেতার ধারণা থাকে, পক্ষান্তরে একচেটিয়া সম্পর্কে কিন্তু কারোই ধারণা থাকে না। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে উৎপাদন অধিক হয়, দাম কম হয়। পূর্ণ প্রতিযোগিতায় কি হয়, তোমার সবজির দাম 10 টাকা, 20 টাকা, 50 টাকা কম দাম, এবং অনেক পরিমাণে উৎপাদন হচ্ছে, বেশি বেশি উৎপাদন হচ্ছে। কিন্তু একচেটিয়া তোমার একটা বিমানের দামই তো কত, তাই না? একটা জাহাজের দামই তো কত হতে পারে, পার্টসের দাম কত হতে পারে। সেক্ষেত্রে তুমি কি সেখানে দামাদামি করতে পারবা? অসম্ভব, পারবা না। কারণ তোমার, তুমি তুমি সেখানে বাধ্য ক্রয় করার জন্য, তোমার লাগবেই পণ্য, কারণ বিকল্প পণ্য নেই। তো সেই ক্ষেত্রে যদি বিক্রেতা মনে করে হ্যাঁ আমি 1 টাকার পণ্য 100 টাকা বলবো, তখন দেখবা সেটাই আমাদের নিতে হবে। অনেক সময় দেখবা যখন বিপদে পড়ো, ঠিক আছে, ট্রান্সপোর্টের বিষয়গুলো বলি, যে বিপদে পড়ো, নর্মাল দেখবা যে একটা নর্মাল গাড়ির ভাড়া সেখানে হতে পারে যে একটা সামথিং 150 থেকে 200 টাকা ভাড়া। সেই জায়গায় অনেকে বলতে পারে যে 350 টাকা, 400 টাকা। এগুলা কখন এগুলা বলে, যখন তোমার যখন
ওরা মানে সুবিধাবাদী, যে কোনো উপায় যখন থাকবে না, যেমন বৃষ্টি পড়ছে, কোনো ট্রান্সপোর্ট নেই, উপায় নেই, তখন কি করার, তখন কিন্তু দেখা যায় যে ড্রাইভাররা যেরকম ভাড়া চায় আমাদের, আমরা বাধ্য থাকি সেই ভাড়াতেই সেই গাড়িতে উঠার জন্য। সম্পূর্ণ একচেটিয়াটা সেরকম বিষয়টাই, যে মনে করো তোমার কিনতে বাধ্য থাকবা কারণ বিক্রেতার সংখ্যা কম এবং তুমি এটা সচরাচর পাবা না, আর এটার অল্টারনেটিভ কোনো প্রোডাক্টও তোমার কাছে নেই। বলেছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার দীর্ঘকালে স্বাভাবিক মুনাফা অর্জিত হয়, পক্ষান্তরে একচেটিয়া বাজারে দীর্ঘকালে অতিরিক্ত মুনাফা অর্জিত হয়। এটা তোমাদের একটা আহ, অ- কি বলে চিত্র রিলেটেড পার্ট, সেটা চিত্র না বললে বুঝবা না, যাই হোক সেটা তোমরা জাস্ট মুখস্থ করে রাখবা এটা, যে পূর্ণ প্রতিযোগিতাতে কি হয়, দীর্ঘকালে স্বাভাবিক মুনাফা অর্জিত হয়। বিষয়টা হচ্ছে যখন তুমি লং টাইম একটা বিজনেস করবা, একটা সবজির বিজনেস বা একটা কাপড়ের বিজনেস তুমি করবা, লং টাইম করার কিন্তু তোমার একটা এভারেজে ব্যালেন্স হবে, ঠিক আছে, ব্যালেন্সটা কি এভারেজে হবে। আর একচেটিয়ার ক্ষেত্রে কি এই মুনাফাটা তোমাকে দীর্ঘকালে অর্জিত হবে, মানে কি তুমি মনে করো যে তোমার, একটা মিনিট, হ্যাঁ একটু ওয়েট করো। আচ্ছা ওকে, আমার একটা কল আসছিল। আচ্ছা দেখো, এখানে বললো কি যে পক্ষান্তরে একচেটিয়া বাজারে দীর্ঘকালে অতিরিক্ত মুনাফা অর্জিত হয়, মানে তুমি যখন একচেটিয়া বাজারটা লং টাইম করবা, একটা বিজনেস একদিন দুই দিনের জন্য না, অনেক দিনের জন্য, তুমি যখন একটা লং টাইম এই বিজনেসটা করবা, সেক্ষেত্রে দীর্ঘকাল তোমার কি হবে, তুমি অতিরিক্ত মুনাফা অর্জন করতে পারবা, মানে তোমার এখান থেকে অনেক প্রফিট হবে, কারণ তুমি তো এখানে তোমার ইচ্ছা মতো দাম করতে পারছো, 1 টাকাটা তুমি 10 টাকা বলছো, 10 টাকাটা তুমি 20 টাকা বলছো, তোমার যেটা মনে হচ্ছে তুমি সেই দামই বলতে পারছো, সেই দামই বিক্রেতা, সেই দামই ক্রেতা কিনতে বাধ্য থাকছে। সো দীর্ঘমেয়াদে তুমি এখান থেকে একটা অনেক বেশি প্রফিট অর্জন করতে পারবা। সো এইটাই ব্যাখ্যা করে দিলাম, ঠিক আছে। এই 5টা পার্থক্য খুব সুন্দর করে বক্সে করবা। আমি আসলে এখানে বক্স করতে গেলে একটু ঝামেলা লাগে, সো পার্থক্যগুলো আমি এই জন্য বক্স করিনি, তোমরা বক্স করে করবা। আর সম্পর্ক বললে থিওরিক্যালি ভাবে লিখবা, ঠিক আছে। এখানে কোনো পয়েন্টে কারো সমস্যা আছে? সমস্যা থাকলে বলো। আপু, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। আপু, এই যে পার্থক্যের মধ্যে যে পার্থক্যের ক্ষেত্র নামে যে একটা বক্স হয়, এটা কি হচ্ছে মাস্টে দিতেই হবে? মানে কি বক্স, যেটা বলছো যে পার্থক্য, কি কি পার্থক্য সেই নামগুলো, যে সংজ্ঞা, মানে পার্থক্যের বিষয়। বুঝতে হ্যাঁ, পারছি বিষয়, সংজ্ঞা, হ্যাঁ আলোচ্য হ্যাঁ। বিষয়, যেমন। না না না, ওগুলা দেওয়া লাগবে না, ঠিক আছে, বিষয় দিতে হবে না, জাস্ট এইভাবে 3টা ছক করবা এরকম, 3টা না সরি 2টা, জাস্ট এখানে যেগুলা বলবে যে এখানে পূর্ণ প্রতিযোগিতা, এখানে একচেটিয়া দিয়ে লিখে ফেলবা। ওই কি বলে বিষয় বা আলোচ্য বিষয়, ওগুলা লিখতে হবে না, ওগুলা বাদ দিতে পারো। আচ্ছা, আর কারো প্রশ্ন আছে? আর আরেকটা বলে দিচ্ছি, যেখানে তোমরা 6 নাম্বার একটা পয়েন্ট দিয়ে বক্সে চিত্র দিয়ে দিবা, যে কোনো 3টা 3টা করে চিত্র পাবা। সো তোমরা এখানে উদাহরণের ক্ষেত্রে যে কোনো একটা চিত্র তোমরা দিয়ে দিবা, যে এখানে মানে পূর্ণ প্রতিযোগিতা থেকে একটা দিবা, একচেটিয়া থেকে একটা দিবা, যে কোনো একটা দিয়ে দিলেই হবে। চিত্রটা দিলে কি ভালো একটা নাম্বার পাবা এই। আচ্ছা, তাহলে আজকে এ পর্যন্তই, ঠিক আছে, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।